নমস্কার, গ্লোব টিভির ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমান যুগে আমরা সবাই খুব ব্যস্ত, সবার মধ্যেই একটা ব্যস্ততা, একটা টেনশন, একটা যেন প্রতিযোগিতা, ভালো থাকার প্রতিযোগিতা, সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, আমরা সবাই ভালো থাকতে চাই। শুধু নিজেকে নিয়ে নয়, আমরা পরিবারকেও ভালো রাখতে চাই। সেই জন্য সবসময় আমাদের মনের মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করে। কিন্তু এই চিন্তার নিরসনের জন্য যদি এমন একজন মানুষকে আমরা পাশে পেতাম তাহলে কেমন হয় বলুন তো? আশা করি খুবই ভালো হবে ব্যাপারটা, যদি এমন একজন মানুষ আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, যিনি আমাদের চলার পথের সমস্যাগুলোকে কিছুটা হলেও দূর করে দিতে পারেন। সেরকমই একজন ব্যক্তিত্বকে নিয়ে আপনারা জানেন এই ভাগ্য দর্শন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরা তন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, যিনি বলে থাকেন যে হ্যাঁ, ভাগ্যকে বদলানো যায় না ঠিকই, কিন্তু ভাগ্যের গায়ে জমে থাকা ধুলোকে কিন্তু পরিষ্কার করে দেওয়া যেতেই পারে। রণজিৎদার অনুষ্ঠানে আজকে আলোচনা করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে অর্থনৈতিক অবস্থা। কি করে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে আরও উন্নত করতে পারি, কোন কর্ম আমাদেরকে অনেক ভালো অর্থনৈতিক অবস্থা দিতে পারে, সেই নিয়ে আজকে দাদা আলোচনা করবেন বিশদে। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি যদি শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সঙ্গে কথা বলতে চান তাহলে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 03325712255226 এবং 033400814337। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্বাগত রণজিৎ দা আরও আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার রণজিৎ দা, ভালোভাবে বেঁচে থাকার জন্য টাকা পয়সার খুব প্রয়োজন, যেটা আমরা সবাই জানি, এবং এই যে অর্থনৈতিক অবস্থার উন্নতি আমরা সবাই চাই, এবং অর্থনৈতিক অবস্থার সাথে কর্মের তো একটা যোগ রয়েইছে। কাজেই আপনি যদি বলেন যে কিভাবে গ্রহ নক্ষত্রের বিচারে বলুন, তন্ত্রের বিচারে বলুন, যে অর্থনৈতিক অবস্থার উন্নতি আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এবার এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে অর্থনৈতিক অবস্থার উন্নতি। প্রত্যেকটা মানুষই কম বেশি অর্থনৈতিক উন্নতি চাইছে। অস্বাভাবিক ব্যাপার, আর্থিক দিক যদি ঠিক না হয়ে থাকলো তাহলে সংসার চালানো প্রায় দুষ্কর হয়ে দাঁড়াবে। কারোর ক্ষেত্রে সে যে কোনো রিলেশনশিপ, প্রেম ভালোবাসার সম্পর্ককে একদম গার্হস্থ্য জীবন অবধি, বিবাহিত জীবন নিয়ে যাওয়ার পক্ষে তার কাছে বাধা হয়ে দাঁড়াবে। এবং বিভিন্নভাবে সামাজিক ইকোনমিক্যাল যে স্ট্যাটাস যেটাকে আমরা বলি, সেই সামাজিকতার রক্ষার দায় যেটা, সেটার ক্ষেত্রেও কিন্তু বাধা সৃষ্টি হবে। কিন্তু এর আগেও আমি বহুবার আলোচনার মধ্যে করেছি যে কর্ম প্লাস চেষ্টা প্লাস ভাগ্য ইকুয়ালস টু কিন্তু ফল। আমি এটা এর আগের বারেও বলেছি যে কর্ম আমাদেরকে করতেই হবে। এবার কর্মটা দেখা যাচ্ছে যে কর্ম করছি প্লাস চেষ্টাও আছে, কর্ম উন্নতির প্রচণ্ড চেষ্টা আছে, কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না, সুতরাং ফল পাচ্ছি না। অর্থাৎ কর্মর জায়গা অর্থনৈতিক উন্নতি আছে কিনা কপালে আগে দেখে নিতে হবে ভাগ্যভাব, তারপর দেখতে হবে যে কর্মভাবটা তার সাথে কি রয়েছে, কর্মভাব কি রয়েছে। সবার ক্ষেত্রে কিন্তু একটু বিচারটা অন্যভাবে করে, সবাই আগে কর্মভাব দেখবো, আমি বলে আগে ভাগ্যভাব দেখি। ভাগ্যে যদি তোমার ভালো থাকে, যে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে সমস্ত জন্ম ছকে লগ্ন বা নবম ভাবের প্রতি বা নবম পতির প্রতি শুভ গ্রহের দৃষ্টি আছে, সেই সমস্ত ছকে প্রচণ্ড পরিমাণ তারা উন্নতি লাভ করেছে। চেষ্টা এবং কর্ম তো করতেই হবে, জন্মেছি যখন কর্ম করতেই হবে, কিন্তু তার সাথে এই যে ভাগ্যভাবের সহায়তাটা, আমাদের চেষ্টার কর্মকে সফলতার দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ভাগ্যভাব। হ্যাঁ, একাদশ ভাব থেকে আমরা সাফল্য, আয়, এই সমস্তগুলো বিচার করি, সেটা আমি আলোচনার মধ্যেই আজকে বলবো। তার সাথে সাথে যে বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখি সেটা হচ্ছে দ্বিতীয় ভাব, অর্থাৎ অর্থ সঞ্চয় করে তো আমাদেরকে রাখতে হয়। ধন সম্পদ সঞ্চয় করে যে ভাবের মধ্যে আমরা রাখি, সেই ভাবটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব থেকে দেখায়। ব্যাংক ব্যালেন্স আমাদের দ্বিতীয় ভাব থেকে দেখায়, আর 11th হাউস থেকে দেখায় আমাদের ইনকামটাকে। 11th হাউস থেকে দেখায় রেগুলার ইনকাম বা যে ফিক্সড ইনকামগুলো হয় সেই জায়গা, অর্থাৎ
দেখো দুটো ভাবই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অর্থ সঞ্চয়ের ভাব, আর্থিক ভাব, আর তার সাথে সাথে অর্থের আগমনের ভাব। অর্থাৎ আগমনের ভাব ঠিক নেই কিন্তু সঞ্চয়ের ভাব ঠিক আছে, কোনো কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, কর্মের উন্নতির সঙ্গে আমাদের জড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের রোজগার। রোজগার ভাবকে দেখতে গেলে তাহলে আমাদেরকে ভাগ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু রোজগার ভাব আসছে। তার সাথে সাথে দেখতে হবে যে আমাদের ইকোনমিক স্টেবিলিটি দিচ্ছে কিনা, সেটা কিন্তু আসছে আমাদের সেকেন্ড হাউস, মানে আমাদের অর্থ সম্পদ সঞ্চিত করতে আমরা পাচ্ছি কিনা। রোজগার প্রত্যেক দিন করছি, প্রত্যেক দিন উড়িয়ে দিচ্ছি, এরকম ঘটনা প্রত্যেক মানুষের জীবনের ক্ষেত্রে ঘটে থাকে। দেখা যায় এককালীন কিছু টাকা রোজগার করলে আবার ফটাস করে সেই টাকা পুরো ব্যয় হয়ে গেল, অর্থাৎ সঞ্চয় কিছুই হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে রেখে দিতে হবে দ্বাদশভাবে কোথাও ডিস্টারবেন্স রয়েছে, সঞ্চয় হচ্ছে না। এবং সেই কিছু জায়গার মধ্যে আরও ইম্পর্টেন্ট যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের কর্ম যে আমরা করব, এই কর্ম করার সাথে সাথে দেখতে হবে কর্ম থেকে কি আমরা সঠিক ফলটা পাবো, সঠিক কর্মটা কি আমরা নির্বাচন করছি। মানে যদি একটা প্রশ্নের উত্তর খোঁজা যায় তাহলে কিন্তু ওই পুরো হরোস্কোপের 12টা ভাবকেই কিন্তু সম্পূর্ণরূপে বিচার করতে হবে। একজন বলে থাকে ওই দশম ভাবটুকু বিচার করলে বোঝা যাবে কর্ম, সেটা আমি করি না। দশম ভাব বিচার করলে কর্মর পজিশনটা বোঝা যায়, কিন্তু দশম ভাবের ফলাফল কোন জায়গাটা, সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে। দশম ভাবের ফলাফল কোন জায়গাটা, দশমের একাদশ, অষ্টম ভাবটা কিন্তু ইফেক্টিভ, দশমের রেজাল্ট দেবে অষ্টম। অর্থাৎ আমি অষ্টম থেকে বলে এসেছি অষ্টম, শরীরের আমার শারীরিক বলো, মানসিক বলো, বুদ্ধির বলো, কতটা পরিশ্রম আমি করতে পারবো, যার ফল থেকে আমি দশমের রেজাল্টটা পাবো। এইরকমই আলোচনা আমি আজকে করতে থাকবো, তার সাথে ফোনও ধরবো, ফোন ধরতে ধরতে আলোচনা করবো। একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। বলুন, ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার স্বামীর সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ওনার নামটা বলবেন আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে গৌরব চক্রবর্তী। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7/5/1980। 7/5/1980। হ্যাঁ। আচ্ছা, 1:30 কলকাতা। দুপুর 1:30 কলকাতা। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? সোদপুর, গোলা থেকে। আচ্ছা, সোদপুর থেকে। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি নিয়মিত দেখি ওনার। যদি একটু বলেন কিরকম লাগে ওনার অনুষ্ঠান? খুবই ভালো লাগে, ওনার প্রেডিকশন আমার খুবই ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্মবার ছিল হচ্ছে বুধবার জন্মবার ওনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার হচ্ছে ওনার হচ্ছে মকর রাশি সিংহ লগ্ন, জানেন তো? না, জানি না, আমি জানলাম। আচ্ছা, মকর রাশি সিংহ লগ্ন। এবার দেখা যাচ্ছে মকর রাশিতে শনি 7.5 শেষ হয়েছে এবং গোচরে এখন পঞ্চমে বৃহস্পতি। আপনার হাজবেন্ডের বিষয়ে কি জানতে চাইছেন? যে কোনো একটি প্রশ্ন করুন, কারণ অনেক ফোন ঢোকে, যে কোনো একটি বিষয় বলুন। আর্থিক অবস্থা, বাবা আপনার রবি বুধের যোগ আছে এখানে, চন্দ্রের চতুর্থে রবি বুধ। প্রথম কথা বলছি, এই রবি বুধ একদম তুঙ্গস্থ যোগ। আপনাদের হাজবেন্ড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বনির্ভরশীল পেশার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, মানে নিজে ব্যবসা করবে কিংবা কোনো পেশায় থাকবে। এবং গোচরস্থ বৃহস্পতি এসছে খুব ভালো জায়গায়, তার ফলে আপনার হাজবেন্ডের রোজগার প্রচন্ড ভালো জায়গায় আছে। আর্থিক অবস্থা আপনাদের খারাপ নয়, কিন্তু একটা গন্ডগোল পাকিয়ে রেখেছে। যে গন্ডগোলটা হচ্ছে শুক্রের অবস্থানটা, ভেনাসের অবস্থান জন্মছকে ভালো না। দ্বিতীয় পতি কোথায় রয়েছে? দ্বিতীয় পতি, যেটাকে নিয়ে আমি একটু আগেই আলোচনা করছিলাম, দ্বিতীয় পতি রয়েছে সপ্তম, এইখানটায় দ্বিতীয় পতির ওপর পাপ গ্রহের দৃষ্টি রয়েছে। অর্থাৎ আমি খুব জোর গলায় বলতে পারি আপনার যে আর্থিক দিকটা গন্ডগোল হচ্ছে, সেই আর্থিক দিক আপনাদের সেভিং সাইড নিয়ে আপনাদের গন্ডগোল হচ্ছে। রোজগার তো আপনার হাজবেন্ড ভালো করছে, কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছে না আপনাদের দ্বারা। এই রকম সমস্যা কি ফেস করছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঞ্চয়টা হচ্ছে না, কিন্তু আমাদের মানে রোজগার ঠিকই হয়, ওনার ব্যবসা ঠিকই হয়, কিন্তু আমাদের সেভিংসটা আসছে না। তার মূল কারণ যে জায়গাটা দেখা যাচ্ছে, দ্বিতীয় পতি অবস্থানগতভাবে খারাপ এবং জন্মছকের মধ্যে ভেনাস। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি অ্যাস্ট্রোবাস্তুর জায়গাটাকে একটু উল্লেখ করে বলি এক্ষেত্রে, যে আপনার যেটা দেখা যাচ্ছে বাড়িতে অগ্নিকোণ, আপনার বাড়িতে কিন্তু অগ্নিকোণ কিন্তু এখানে দূষিত পাওয়া যাচ্ছে, কারণ ভেনাস আমাদের শুক্র হচ্ছে অগ্নিকোণের অধিপতি। আমি খুব জোর গলায় আপনাকে বলছি, অগ্নিকোণ আপনার বাড়ি দূষিত। অগ্নিকোণে হয় জলের কল,
নয়তো কলতলা, নয়তো এমন কোনো জিনিস রয়েছে অগ্নিকোণে যা অগ্নিকোণে থাকা যায় না, যেমন ওই ভারী কোনো জিনিস যা আগুন যাকে জ্বালাতে পারবে না, যা অগ্নিকোণের কার্যকারিতাকে নষ্ট করছে। অগ্নিকোণ অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হচ্ছে ফ্লো অফ ক্যাশ, এক্সেসিভ ফ্লো অফ ক্যাশ যখন দেয় তখন সেটা আমাদের জমে, বাকিটা তো আমাদের খরচার জন্যই রোজগার করতে হয়। সুতরাং এক্সেসিভ ফ্লো অফ ক্যাশটা কিন্তু অগ্নিকোণের জন্য আপনার অবরুদ্ধ। আপনার বাড়ির অগ্নিকোণে এমন কিছু রয়েছে, হয় ঠাকুর ঘর রয়েছে, নয় ঠাকুর রয়েছে, কিংবা জলের সামগ্রী। হ্যাঁ, যেটা একটু আগেই আমি আলোচনা করছিলাম যে অগ্নিকোণ যদি ভারী জিনিস থাকে অগ্নিকোণে, যে কোনো হরোস্কোপের মধ্যে এটা বলে থাকি বা যে কোনো বাস্তুক্ষেত্রে এটা বলে থাকি, অগ্নিকোণকে একটু হালকা রাখতে হয়। অগ্নিকোণে ভারী জিনিস অবস্থান করানো বাস্তু নিয়মে খারাপ। অগ্নিকোণের অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র দেয় হচ্ছে আমাদেরকে কিছু এক্সেসিভ ক্যাশ, অর্থাৎ যেটা দিয়ে আমরা লাক্সারি করি বা যেটাকে আমরা জমিয়ে রেখে আমাদের সেভিংস লেভেলটাকে বাড়াই। অগ্নিকোণে এমন কোনো দ্রব্য যদি উপস্থিত থাকে যা আপনার বাড়ির ক্ষেত্রে ঊর্জা শক্তিকে নষ্ট করছে, যা আগুন তাকে জ্বালাতে পারছে না। দেখুন, আপনি একটু আগেই বললেন অগ্নিকোণে কেছে ঠাকুর রয়েছে এবং ভারী পাথরের সিংহাসন রয়েছে, তাই তো? এই ঠাকুর আর ভারী পাথরের সিংহাসনের উপস্থিতি কিন্তু ঠিক নয়। অগ্নিকোণে ঠাকুর, অর্থাৎ ঠাকুরকে আপনারা রেখেছেন কোথায়? আগুনের মধ্যে। একটু ভেবে দেখুন, এইগুলোকে আপনারা ছোট ছোট ভুলগুলো কেন করেন? এই ভুলগুলোকে একটু প্রতিকার করার ব্যবস্থা করুন। ঠাকুরকে রেখেছেন অগ্নিকোণে, প্রথমত সেটা একটা খুব মারাত্মক দোষযুক্ত ব্যাপার। তার সাথে সাথে রয়েছে ভারী সিংহাসন, পাথরের সিংহাসন। সিংহাসনকে কখনোই, পাথরকে কোনোদিনও আগুন জ্বালিয়ে দিতে পারে না। অর্থাৎ অগ্নিকোণ আমাদের যদি ফ্লো অফ ক্যাশ, বিশেষ করে বিজনেসম্যানদের ক্ষেত্রে বলছি কথাটা, যারা ব্যবসার সাথে যুক্ত তাদের একটা রেগুলার ক্যাশ দরকার পড়ে। এই ফ্লো অফ ক্যাশ যদি তারা ঠিক রাখতে চায়, তারা তাদের ব্যবসা ক্ষেত্র, তারা বাড়ি, অর্থাৎ যেখানে তারা রাত্রিবেলায় শোয়, যে শয়ন গৃহ, সেই গৃহের অগ্নিকোণকে আগে পরিষ্কার করুন। অগ্নিকোণকে শুদ্ধাচারে রাখার চেষ্টা করুন। অগ্নিকোণে হালকা জিনিস রাখুন, যে সামগ্রী রাখলে আগুন যাকে পোড়াতে যাওয়ার, যেমন প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের বালতি, আপনাদের ভাঙাচোরা জিনিস, কাঠের সামগ্রী ডাম্প করে অগ্নিকোণে রাখা আছে, কোনো ক্ষতি নেই। কারণ কাঠ, প্লাস্টিক এগুলো সব আগুন জ্বালিয়ে দিতে পারে, কিন্তু পাথরকে জ্বালাতে পারে না। তার সাথে সাথে ঈশ্বরকে রেখেছেন আপনি অগ্নিকোণে, পাবেন কি করে? সেই জন্য আপনাদের রোজগার, ভাগ্যভাব ওনার ভালো থাকা সত্ত্বেও, আপনার হাজব্যান্ড গৌরব বাবুর ভাগ্যভাব ভালো থাকা সত্ত্বেও রোজগার উনি প্রচুর রোজগার করছেন, কিন্তু সেভিংস লেভেল আপনার সেই জায়গা হচ্ছে না, ধরে রাখতে পারছেন না। এখানে কিন্তু অগ্নিকোণ দূষিত, অ্যাস্ট্রোবাস্তু নিয়মে অগ্নিকোণ দূষিত হওয়ার ফলে হচ্ছে। জিনিসগুলো কি আপনি বুঝতে পারছেন যেগুলো বলছি? এখন উপায়, প্রথম কথা হচ্ছে এটার উপায় এত সহজ না, যেহেতু আপনি ঠাকুর অলরেডি প্লেসমেন্ট করে রেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই অ্যাস্ট্রো বাস্তু নিয়মে এরকম প্রবলেম থাকলে সেই প্রবলেমকে তন্ত্র নিয়মে কিছু গ্রহ শান্তির ব্যবস্থা করতে হয়। গ্রহ শান্তির কিছু ব্যবস্থা করা হবে এবং তার সাথে সাথে গৌরব বাবুর কে কিছু ব্যক্তিগত কিছু প্রতিকার করে নেওয়াটা খুব প্রয়োজন। না হলে এক্ষেত্রে অগ্নিকোণজনিত যে বাধা, সেই বাধা থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারবেন না। কারণ ভেনাসটাও গৌরব বাবুর জন্ম ছকে একদম খারাপ জায়গায়। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। তাহলে চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার। কোথা থেকে আপনি ফোন করছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে ফোন করছেন তো? দেখুন, আমার মনে হয় যতদূর হাতিবাগানের চেম্বারে আপনি আসতে পারবেন। হাতিবাগানের চেম্বারে প্রয়োজন পড়ে বুকিং নম্বরে ফোন করে এসে একবার দেখা করুন। না হলে এটা এরকম ভাবে ক্লিয়ার হবে না। কারণ রোজগার আপনাদের আছে, কিন্তু সেই রোজগারের সঞ্চয়টা নেই। এটাকে একটু তন্ত্র নিয়মে কিছু প্রতিকার করতে হবে সঠিকভাবে। অবশ্যই ভালো থাকুন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, এছাড়াও 8276853043। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। কলকাতাতে হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। যে কথাটা সবসময় বলে থাকি, ভবিষ্যতেও বলবো, কারণ আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। এই কারণেই বলি যে দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে সরাসরি বুকিং নাম্বার মিলিয়ে তবে ডাইরেক্ট যোগাযোগ করুন। আর যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ সঠিকভাবে জানা নেই, সেক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই। কারণ
দাদা হোরা তন্ত্রের মাধ্যমে তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সমস্যার সঠিক সমাধান করে থাকেন। আর এতগুলো চেম্বার যে বললাম, সেই চেম্বারেও যদি আপনারা কোনো কারণে আসতে না পারেন সেক্ষেত্রেও সমস্যা নেই, দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। দাদা চলে যাচ্ছি আলোচনাতে, অর্থনৈতিক যেটা নিয়ে এই যে একটু আগে এই যে ফোনটা একটু আগে সোদপুর থেকে করছিল, গৌরব বাবুর বাড়ি থেকে যে ফোনটা এসেছিল, তো সেটাকে একটু আলোচনার বিষয়বস্তু হিসেবে দেখি। দেখা যাচ্ছে মকর রাশির এখন বর্তমানে পঞ্চমের মধ্যে বৃহস্পতি প্রচুর রোজগার দিচ্ছে, প্রচুর রোজগার মকর রাশি পাচ্ছে। এখন এই প্রচুর রোজগার পাওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু বাড়িতে অগ্নিকোণ, অ্যাস্ট্রোবাস্তুটাও খুব ইম্পর্টেন্ট, আমি বরাবর আমার অনুষ্ঠানের মধ্যে বলে এসেছি, কারণ তুমি যেখানে থাকবে সেই জায়গাটাকে যদি তুমি সঠিক শুদ্ধাচারে ব্যবস্থা না করো তাহলে কিন্তু সেই জায়গা থেকে তুমি ফল ভালো পাবে না। অর্থাৎ দোকান যদি আমার লক্ষ্মী স্থান হয়, বাড়িও কিন্তু মন্দির। আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মনের, আমাদের শরীরের মধ্যে অন্তর্নিহিত যত শক্তি আছে সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আমাদের জাগ্রত হয়। সেই জাগ্রত রূপটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের গৃহ। বাড়িতে যদি কোনো কারণবশত অগ্নিকোণ দূষিত হয় তাহলে সেক্ষেত্রে সেভিংস ধরে রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। এটা কিন্তু একটি মারাত্মক কথা, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই গৌরব বাবুর মতনই অবস্থা হবে, রোজগার দিচ্ছে, সেভিংস করতে পারছে না। সবসময় সেকেন্ড হাউসকেই যে আমি দোষ দেবো সেটা নয়, তার সাথে দেখতে হবে আমাদের সেভিংসটা দেয় কোথায়। সেভিংস মানে এক্সেসিভ ফ্লো অফ ইনকাম দেবে আমাদের হচ্ছে বাড়ির অগ্নিকোণ। ওই এক্সেসিভ ইনকাম যেটা এক্সেস হবে সেটাই কিন্তু আমাদের সেভিংস হয় এক্সপেন্সেস করার পর। অর্থাৎ আমরা না খেয়ে সেভিংস করি না, আমরা এক্সপেন্সেস কমপ্লিট করার পর সেটা কিন্তু আমরা সেভিংস করি। এই এক্সেসিভ ইনকামটা দেয় আমাদের অগ্নিকোণ দূষিত হলে কিন্তু এই জায়গাটা একটা গন্ডগোল পাকায়। দাদা একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? গড়িয়াহাট থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জান। মেয়ের নাম? মালা সরকার। মালা সরকার। জন্ম তারিখ? 7ই ডিসেম্বর 2013। 7ই ডিসেম্বর 2013। জন্ম সময়? রাত্রি 8:45। রাত্রি 8:45। জন্মস্থান? জন্মস্থান গড়িয়াহাট। হ্যাঁ, গড়িয়াহাট, কলকাতা। বেশ। দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখি, ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে, কথাবার্তা সব দিক থেকে। থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে। মালা, মানে মেয়ের জন্মবার হচ্ছে শনিবার? হ্যাঁ শনিবার। আরে বাবা, এটাও তো একটা মিরাকেল হলো। দেখো এখানে দেখাই মেয়েরও হচ্ছে মকর রাশি, তাই তো? জানো তো? হ্যাঁ, মেয়ের মকর রাশি এবং কর্কট লগ্ন। মকর রাশি, চন্দ্র শুক্রযুক্ত, মেয়ে খুব ভালো হবে। কিন্তু বাবা এখানে হচ্ছে পঞ্চমে রবি বুধ বসে রয়েছে আর চতুর্থে শনি রাহু। তোমার ওয়াইফের কথাটা বলি, মেয়ের কথা বলছি, তার আগে তোমার ওয়াইফের কথা বলি। যে শনি রাহু একসাথে চতুর্থে বসে রয়েছে, তোমার ওয়াইফ ব্যথা বেদনা, পড়ে যাওয়া, আঘাত লাগা, বাত বেদনা নিয়ে কষ্ট পাবে। তোমার ওয়াইফের কিন্তু এখানে রাহু যেহেতু শনি যুক্ত হয়ে রয়েছে, অর্থোপেডিক্যাল সমস্যা রয়েছে তোমার ওয়াইফের, বাত ব্যথা বেদনা, পড়ে গিয়ে পা ভেঙেছে। এবং রবি বুধের কানেকশন, মেয়ে খুব পড়াশোনায় ভালো হবে, প্রচন্ড ভালো, কিন্তু জেদটা একটু বেশি। পঞ্চমে রবি তো অবগত হয়েছে, অর্থাৎ রবি নিচস্থ থেকে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে, অবগত দিকে যাচ্ছিল। সেক্ষেত্রে রবি বুধের কানেকশন পঞ্চমে বৃশ্চিকের ঘরে অবস্থান করেছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমে রবি থাকার মেয়ের জেদটা একটু বেশি। তৃতীয় মঙ্গল প্রচন্ড এই জেদের জায়গাটা প্রভাব দিচ্ছে রবির সঙ্গে মঙ্গলের, অর্থাৎ মঙ্গলের দৃষ্টিটা কিন্তু এখানে রবি মঙ্গল কানেকশন দিচ্ছে, যার ফলে কি হচ্ছে মেয়ে এক্ষেত্রে জেদ বেশি, পড়াশোনা করে। আর তার সাথে সাথে হচ্ছে কেতুর জন্য মেয়ের ক্ষেত্রে কিন্তু একটুখানি শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। লগ্নের ওপর কেতুর প্রভাব রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে তুমি মেয়েকে একটু ভুগতে দেখবে। কিছু সামান্যতেই জ্বর, সামান্যতেই পেটে ব্যথা, মাথায় ব্যথা, কিছু না কিছু লেগে রয়েছে। কেতু তো সবসময় গুপ্ত জিনিস। একদম এই তো সামান্য বয়স মেয়ের। আমি শুধু এক্ষেত্রে তোমার একটা কথা বলবো, পড়াশোনার জায়গাটা, শরীর স্বাস্থ্যের জায়গাটা এখানে দেখো, ঠিক আছে? তন্ত্র নিয়মে এক্ষেত্রে মেয়ের পঞ্চমপতির প্রতিকার করো, তার সাথে লগ্নপতির একটু প্রতিকার করে দাও, মেয়ে আপাতত ভালো থাকবে। এখন আর বেশি নিয়ে চিন্তা করতে হবে না, একদম একটু সঠিকভাবে প্রতিকার করলেই ভালো থাকবে। মেয়ের এখন পড়াশোনাটা দরকার, পড়াশোনা শরীর স্বাস্থ্যের ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে?
ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন রণজিৎ দাকে দেখাবেন, দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর ও শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে অযথা বিভ্রান্ত না হয় সরাসরি এই যে দুটো বুকিং নাম্বার বললাম, স্ক্রলে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই দুটি মিলিয়ে ডাইরেক্ট যোগাযোগ করুন। যাদের সঠিক জন্ম তারিখ জানা নেই সেক্ষেত্রে দাদা কিন্তু হোরাতন্ত্রের মাধ্যমে তার পূর্ণাঙ্গ কুষ্টি বানিয়ে সমস্যার সঠিক সমাধান করে থাকেন, এবং যারা চেম্বারে আসতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু অনলাইন প্রেডিকশনের সুব্যবস্থা রয়েছে। দাদা, অর্থনৈতিক অবস্থা, এই যে অর্থনৈতিক যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, এই বাচ্চাটার হরোস্কোপটাকে সেক্ষেত্রে নেবো না, আমি আরেকটু আলোচনা করি। যেমন আমি বললাম যে অগ্নিকোণ, তার সাথে এবার অর্থনৈতিকের কারক গ্রহকে বৃহস্পতি। জন্ম ছকের মধ্যে আমার লগ্ন সাপেক্ষ মিত্র কিংবা শত্রু হোক, যাই হোক না কেন, বৃহস্পতিকে আমায় কিন্তু দেখতে হবে। বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি যদি জন্ম ছকে ঠিক জায়গায় না থাকলো, অর্থাৎ দেখা যাচ্ছে বৃহস্পতি তার নৈসর্গিক শত্রু ক্ষেত্রে পড়েছে, বৃহস্পতির অবস্থানগতভাবে ঠিক ভালো না, বৃহস্পতির সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলবো খুব 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 খারাপ অবস্থা হবে আর্থিক দিকটা। রাহু বৃহস্পতি যদি কোনো কারণবশত জন্মছকে যদি বৃহস্পতি নিচস্থ অবস্থান করেছে, সেক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো জায়গায় যাবে না। এই যে বৃহস্পতি গ্রহজনিত বাধা, বৃহস্পতির গ্রহজনিত বাধাটা কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হবে এক্ষেত্রে। সেই জন্য বিশেষভাবে যেটা দেখা দরকার, ছকের মধ্যে সেকেন্ড হাউস বললাম অগ্নিকোণ বাড়িতে, তার সাথে ভেনাস শুক্রের অবস্থান, একাদশ ভাবের অবস্থান, এবং এই জন্মছকে বৃহস্পতি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বৃহস্পতি দ্বাদশে পড়েছে। বৃহস্পতি পড়েছে কোথায়? দ্বাদশে পড়েছে বৃহস্পতি। সেক্ষেত্রেও কিন্তু স্পেশাল কিছু ছক আছে যে ছকের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হয়। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলছি, সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে পড়লে পড়ে যায় হচ্ছে কোথায়? কর্কটের ঘরে অবস্থান, যেটা কিন্তু বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র বলা হয়, হচ্ছে বৃহস্পতি দ্বাদশে পড়েছে, কিন্তু অবস্থানগতভাবে দেখতে গেলে বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করেছে। এই তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করার জন্য কিন্তু যদি অন্যান্য ছকগুলো, যদি ছকের মধ্যে অন্যান্য দিকগুলো ঠিক থাকে, তাহলে বৃহস্পতির প্রভাবে কিন্তু সেই জাতক বা জাতিকা প্রবল উন্নতি হয়, প্রচন্ড উন্নতিতে আমি দেখেছি। কিন্তু দেখা গেল যে ছকের মধ্যে বৃহস্পতি ঠিক জায়গায় নেই, অথচ অন্যান্য ব্যাপারগুলো, অন্যান্য আরো যে কম্বিনেশন রয়েছে, সেকেন্ড হাউস, 11th হাউস, 10th হাউস, এগুলো সব ঠিক আছে, বৃহস্পতিও ঠিক আছে, কিন্তু ভাগ্যপতির অবস্থানটা খুব খারাপ। ভাগ্যের ওপর শুভ গ্রহের প্রভাব নেই, বা দেখা যাচ্ছে একাদশের উপর শনির দৃষ্টি, শনির দৃষ্টি যেখানে থাকে সেখানে অত্যন্ত পরিশ্রম করার পরে অর্থ রোজগার হয়। একাদশে শনির দৃষ্টি মানে প্রচন্ড পরিমাণ খাটাবে, প্রচন্ড খাটছো তুমি, তারপর একটু হয়তো সামান্য পরিমাণ অর্থ তুমি রোজগার করতে পারছো, সেভিংস অনেক দূরের কথা। সেই জন্য বলবো, যাদের জন্ম ছকের মধ্যে এরকম দেখা যায় যে একাদশে শনির দৃষ্টি পড়েছে, জন্ম ছকে বৃহস্পতি নিচস্থ, কিংবা বাড়িতে অগ্নিকোণ দূষিত, কিংবা জন্মছকে শুক্রের অবস্থানগতভাবে খারাপ, শুক্রটা বুধ যুক্ত হয়ে রয়েছে, কিংবা শুক্র বুধের ক্ষেত্রে রয়েছে, কিংবা শুক্র স্বয়ং নিজে নিচস্থ জায়গায় রয়েছে, এরকম কম্বিনেশন থাকলে তাদেরকে বলবো তারা কিন্তু তাদের ছকের অবশ্যই তন্ত্র নিয়মে কিছু প্রতিকার করিও, না হলে কিন্তু ফ্লো অফ ইনকামটাকে তুমি বাড়াতে পারবে না। ইনকাম হবে তোমাদের, ইনকাম যেহেতু শুধু একাদশ ভাব কর্ম দশম একাদশ থেকে দিচ্ছে সেটা হয়ে যাবে, কিন্তু সেই ইনকাম থেকে যে ধন সঞ্চয় মানে মানি সেভিংস যেটা হয়, সেই সেভিংস করতে তুমি ব্যর্থ হবে। অর্থাৎ কারোর অনেক কিছু নেশা থাকে, কেউ জমি কেনার নেশা থাকে, কেউ সোনার গয়না কেনার নেশা থাকে, কারোর গাড়ি কেনার নেশা থাকে। জমি দিচ্ছে আমাদেরকে হচ্ছে শনি মঙ্গল, সোনার গয়না দিচ্ছে আমাদেরকে তার সাথে সাথে বৃহস্পতি, গাড়ি দিচ্ছে শুধু মঙ্গল। কারোর প্রমোটিং করার নেশা, একটু এক্সট্রা টাকা পয়সা পেলে জমিয়ে নিয়ে কিছু টাকা পয়সা লাগাবো, প্রমোটিং করবো, শেয়ার মার্কেটিং করবো, এই যে নেশা, এই নেশা থেকে আরেকটু অর্থ অতিরিক্ত রোজগার করে সেই অর্থটাকে সঞ্চয় রাখবো বুড়ো বয়সের জন্য, সেই জায়গাটায় কিন্তু গন্ডগোল করে দেবে যদি তোমার অগ্নিকোণ, বৃহস্পতি, ভাগ্যপতি, দশমপতি, একাদশপতি, সেকেন্ড হাউস, এইগুলো যদি ডিস্টারবেন্স হয়ে থাকে, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক বাধা সৃষ্টি করে। এই বাধাগুলোকে কাটাতে গেলে জন্ম ছক পূর্ণাঙ্গ বিচারের প্রয়োজন। ওই একটা এক ঝলক দেখলাম, দেখে বিচার করলাম, সেটা করো না, পূর্ণ বিচার করে সঠিক প্রতিকার করো। দেখো
অবশ্যই যে বাধাটা পাচ্ছ সেই বাধাটা তোমরা কাটিয়ে উঠতে পারবে। অসংখ্য ধন্যবাদ রণজিৎ দা আপনাকে, এত চমৎকার একটা এপিসোড প্রতিবারের মতন আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আমাদেরকে সচেতন করার জন্য, আমাদেরকে সজাগ করার জন্য যে সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না, তার সমাধান করতে হবে, তার জন্য একটু কষ্ট করে হলেও চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সময় নিয়ে চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, প্রয়োজন হলে প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, তবেই কিন্তু আপনি সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করে থাকেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, বারবার বলছি বুকিং নাম্বারে ফোন করে নিন 9874110320, এছাড়াও 8276853043, এই দুটি ফোন নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন। যদি মনে করে থাকেন যে আপনি সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, তবেই রণজিৎ দাকে আরও আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভাগ্য দর্শন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন। আসছি, নমস্কার।